গল্পটা শুরু হয় ২০০৩ সালে, যখন সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। সরকার পুরো এলাকাকে কোয়ারেন্টাইন করে এবং সংক্রমিত হোক বা না হোক গোপনে সবাইকে গুলি করে হত্যা করতে থাকে। এদিকে জুয়েলের বন্ধু বিল বেসমেন্টে থাকতো। সে ছিল টিকে থাকার জন্য কৌশলে পারদর্শী। সেনাবাহিনী চলে যাওয়ার পর সে একা হয়ে যায়। সে তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে সেখানে একাই থাকতো। সে ফাঁদ ও জাল তৈরিতে ওস্তাদ ছিল। বাড়িটা উচ্চ ভোল্টেজের তার দিয়ে ঘেরা ছিল এবং যেই কাছে আসতো বিদ্যুৎ স্পর্শ হয়ে মারা যেত। কিন্তু আজ বিল বাড়িতে এক অজানা অতিথির দেখা পেল। বিল তার বন্দুক দিয়ে সাবধানে জায়গাটা খুঁজলো এবং অবশেষে গর্তের মধ্যে লোকটিকে খুঁজে পেল। লোকটি হাত তুলে বুঝালো যে সে কোনো ক্ষতি করতে চায় না এবং বলল যে শুধু এই পথ দিয়ে যাচ্ছিল। বিল তাকে সাবধানে পরীক্ষা করে ছেড়ে দিল, কিন্তু লোকটি আরেকটি অনুরোধ করলো। সে বলল যে সে সারাদিন কিছু খায়নি এবং বিল তাকে কিছু খেতে দিক। বিল রাজি হলো না, কারণ সে জানতো সে যদি রাজি হয় তাহলে এলাকার সমস্ত গৃহহীন মানুষ তার কাছে খাবারের জন্য আসবে এবং পরিস্থিতি অকল্পনীয় হয়ে উঠবে। কিন্তু লোকটি বলেছিল যে সে আর কাউকে কোনো কিছু বলবে না, আর বিলেরও মনে হয়নি যে সে মিথ্যা বলবে। তার প্রতি দুর্বল হয়ে বিল তাকে আশ্রয় দিল। লোকটির নাম ছিল ফ্লাঙ্ক। সে বিলের রান্নায় মুগ্ধ হয়েছে এবং তাকে পিয়ানো বাজাতেও বাধ্য করে। সঙ্গীত শেষ হতেই তারা একে অপরকে আলিঙ্গন করলো, আর এইভাবে এই নির্জন ছোট্ট শহরে তারা একসাথে বসবাস শুরু করে। সেখানে তাদের সাথে জুয়েল এবং টেস্টের পরিচিত হয়, যারা চোরাচালানের সাথে জড়িত দুই সহযোগী। সালটা ছিল ২০১৩ এবং ফ্লাঙ্ক বিলের জন্য একটি জন্মদিনের উপহার প্রস্তুত করছিল। যুদ্ধের বিশৃঙ্খলার মাঝে সে বিলের জন্য মিষ্টি স্ট্রবেরি ফুলেছিল, যা তাকে আনন্দিত করে। তবে তাদের এই সুখ ক্ষণস্থায়ী ছিল। একদিন বিকেলে একদল গুন্ডা তাদের বাড়িতে জোর করে ঢোকার চেষ্টা করলে তাদের সুখ শান্তি চূর্ণ ভিন্ন হয়ে যায়। বিল ক্রমাগত গুলি চালাতে থাকে এবং উচ্চ ভোল্টেজে বিদ্যুতের তার ও বাইরের দেওয়াল থেকে ছোড়া গুলির সাহায্যে গুন্ডারা পরাজিত হয়। তবে বিলও গুলিবিদ্ধ হয়। বিল ভেবেছিল সে মারা যাচ্ছে, তাই সে ফ্লাককে জুয়েলকে ফোন করতে বলে, কিন্তু ফ্লাক নিজেকে জীবাণুমুক্ত করার জন্য আধ্যাত্মিক শক্তি ব্যবহার করে এবং বিলকে প্রাথমিক চিকিৎসা দেয়। বিল বেঁচে যায়। 10 বছর পর ফ্লাক হাঁটতে পারতো না এবং হুইলচেয়ারের দিন কাটাতো। সে এসবের উপর ক্লান্ত হয়ে পড়েছিল। সে বিলকে তার পানীয়তে কিছু মিশিয়ে আত্মহত্যা করতে বলেছিল। সেদিন তারা যা যা করতে চেয়েছিল তা সবই করছিল। তারা বিয়ে করছিল এবং তাদের প্রিয় মাংস খেয়েছিল। ফ্রাঙ্ক আশা করেনি যে বিল তাকে অনুসরণ করবে। তারা সবার ঘরে ঢুকছে এবং জুয়েল ফিরে না আসা পর্যন্ত আর বের হয়নি। সে বিলকে ডেকেছিল, কিন্তু কোনো সাড়া ছিল না এবং সবার ঘরে দরজা খুলছিল না। তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন এলি টেবিলের উপর জুয়েলের জন্য বিলে রেখে যায় একটা চিঠি খুঁজে পেল। তাতে লেখা ছিল যে বিল এবং ফ্রাঙ্ক দুজনেই মারা গেছে এবং তারা জুয়েলের জন্য একটি চাবি রেখে গেছে। জুয়েল তার ইচ্ছামতো জিনিসপত্র ব্যবহার করতে এবং নিয়ে যেতে পারত। জুয়েল খুবই দুঃখ পেয়েছিল, কিন্তু সে নিজেকে যেতে বাধ্য করে। এমনকি টিসিও তাকে ছেড়ে চলে গিয়েছিল। জুয়েল শান্ত থাকার চেষ্টা করলো এবং তার জিনিসপত্র, গাড়ি, খাবার এবং অস্ত্র-শস্ত্র গুছাতে শুরু করলো। তারা প্রায় পুরো গাড়িটাই বোঝাই করে তাদের গন্তব্যের দিকে রওনা দেয়। জুয়েল এবং ইলি বিশ্রাম নেওয়ার জন্য একটি গ্যাস স্টেশনে থামলো। জুয়েল যখন তার গাড়ি থেকে গ্যাস নিচ্ছিল, তখন এলি গোপনে তার লুকানো পিস্তল দিয়ে অনুসরণ করছিল। তারপর তারা দুইজনে একসাথে দ্বিতীয় ফ্লারফাই ঘাটির দিকে রওনা দেয়। রাস্তাটা আগে থেকেই গর্তে ভরা ছিল আর চরম ধ্বংসযজ্ঞ চলছিল। ধ্বংসের দৃশ্যটা ছিল মর্মান্তিক। অন্ধকার নেমে এলে তারা বিশ্রাম নেওয়ার জন্য একটা ঝোপের কাছে থামলো। এলি উষ্ণতার জন্য আগুন জ্বালাতে চেয়েছিল, কিন্তু জুয়েল তাদের অন্য মানুষদের দেখে ফেলার ভয়ে বেশি চিন্তিত থাকায় সে বারণ করে। একটা শান্ত রাত কাটানোর পর তারা দুইজনে আবার নিজেদের পথে চলতে শুরু করলো। শীঘ্রই খালি গাড়ির এক ঝড় তাদের পথ আটকে দেয়। জুয়েল রাস্তাটা দেখার জন্য গাড়ি থেকে নামলো। সামনে ভাঙাচোরা গাড়িগুলো তাদের পথ পুরোপুরি আটকে দিয়েছিল। তাদের থামাতে পারবে না দেখে সে শহরের ভিতর দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। হঠাৎ একজন লোক রাস্তায় এসে সাহায্য চাইলো। জুয়েল সঙ্গে সঙ্গে কৌশলটা বুঝে গেল এবং ইলিকে তার সিট বেল্টে বেঁধে দ্রুত সেখানে যেতে বলল। এটা আসলে একটা ফাঁদ ছিল। ছাদের উপর থেকে কেউ ভারী কিছু দিয়ে তাদের গাড়িটা ভেঙে দেয় আর মাটিতে থাকা পেরেক টায়ার ফুটো করে দিয়েছিল। শত্রুর এই আকস্মিক আক্রমণ থেকে বাঁচতে জুয়েল গাড়িটা রাস্তার উপরে একটা দোকানে ঢুকে দিল। শত্রুর গুলি দুজনের উপর বৃষ্টির মতো পড়তে লাগলো। এলি উল্টো দিকের দেওয়ালে একটি গর্তে লুকিয়ে পড়লো। জুয়েল দ্রুত একজন শত্রুকে হত্যা করে, কিন্তু হঠাৎ দরজার পিছন থেকে একজন চলে আসে, যা তাকে অবাক করে দেয়। জুয়েলকে ধস্তাধস্তি করতে দেখে পাশের ঘরে থাকা এলি আর কোনো উপায় ছিল না। সে তার লুকানো পিস্তল বের করে ট্রিগার টেনে দিল। আহত শত্রুটি আকুতি মিনতি করতে লাগলো। দুইজনে কিছু খাবার নিয়ে বেরোনোর পথ খুঁজতে লাগলো। এদিকে শহরে সার্ভাইভার অর্গানাইজেশন তাদের কমরেডের মৃতদেহ খুঁজে পেল। তাদের সন্দেহ হলো যে এটি ভাড়াটে সৈন্যদের অনুপ্রবেশ। তাদের নেত্রী ক্যাথরিন হত্যাকারীর খোঁজে শহর জুড়ে তল্লাশি নির্দেশ দিলেন।
অন্ধকারে লুকিয়ে থেকে জুয়েল ও তার সঙ্গীরা বুঝতে পারল যে তারা এখানে বেশি দিন থাকতে পারবে না, যত তাড়াতাড়ি সম্ভব তাদের শহর ছেড়ে যেতে হবে। তবে জুয়েল বুঝতে পারলো যে এলি তার বন্দুক চালানোর ঘটনায় এখনো বিচলিত, কিন্তু এলি তাকে বলল যে এটি তার প্রথমবার গুলি চালানো নয়। এর পরিবর্তে জুয়েল বিষয়টি নিয়ে চাপাচাপি না করে এদিকে সাবধানে পিস্তলটি সঠিকভাবে ব্যবহার করা শেখাতে লাগলো, কারণ সে নিজেও জানতো না যে তার কোনো দুর্ঘটনা ঘটতে পারে। নারী নেত্রীটি আরো বড় একটি গোপন রহস্য লুকিয়ে রেখেছিল। তারা একটি ভূগর্ভস্থ গোপন করে ব্যাপকভাবে ভাঙ্গা মাটি খুঁজে পেল এবং নিচ থেকে একটি বোবা প্রাণীর নিঃশ্বাসের শব্দ ভেসে আসতেছিল বলে মনে হলো। ক্যাথরিন আপাতত বিষয়টি গোপন রাখার জন্য সিদ্ধান্ত নেয়। সে প্রথমে অনুপ্রবেশকারীদের ধরার সিদ্ধান্ত নেয়। সেই সন্ধ্যায় জুয়েল এবং তার সঙ্গী একটি পরিবহন সংস্থার দরজা ভেঙে ফেললো। তারা ভবনটিতে চড়ে নিরাপদে পালানোর একটি পথ খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। 56 বছর বয়সী জুয়েলের নিচে নামার শক্তি ছিল না, তাই তারা 33 তলায় বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিল। জুয়েল কিছু কাঁচ ভেঙে মেঝেতে সমানভাবে ছড়িয়ে দিল এবং এলিকে তা করতে বলল, যাতে কাছে আসা যে কেউ তাদের শব্দ শুনতে পায়। কিন্তু এলি আবিষ্কার করে যে জুয়েলের ডান কানে শোনার ক্ষমতা কমায় এবং সে অ্যালার্ম ফাটের কার্যকারিতা নিয়ে চিন্তিত হয়ে পড়ে। জুয়েল আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করে যে এটাই তার বেঁচে থাকার গোপন রহস্য। কিন্তু ভোরের আগে এলি ডাকে জুয়েলের ঘুম ভেঙে যায়। তাদের কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, তারা শহরবাসীকে ক্ষুব্ধ করে এবং অপর নেতা পালানোর পরিকল্পনা করছিল। ক্রুদ্ধ জুয়েলকে দুজন বিদ্রোহীকে হত্যা করতে দেখার পর তারা একসাথে কাজ করে একসাথে পালানোর সিদ্ধান্ত নেয়। শহরকে ঘিরে থাকা মহাসড়কটি করা পাড়ায় ছিল এবং তাদের পালানোর একমাত্র আশা ছিল ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোতে। কিন্তু সে চিন্তিত ছিল যে সুড়ঙ্গগুলোতে সংক্রমিত মানুষ লুকিয়ে থাকতে পারে। ঠিক সেখানে হেনরি জুয়েলকে প্রয়োজন ছিল, তাই 4 জন মিলে একটি অস্থায়ী দল গঠন করলো এবং হেনরির নেতৃত্বে তারা সুড়ঙ্গের প্রবেশ পথ খুঁজে পেল। ভিতরে ঢুকে দলটি একটি আশ্রয়স্থলের চিহ্ন দেখতে পেল এবং আবার যাত্রা শুরু করার আগে রাত হওয়া পর্যন্ত বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে রাতে তারা সুড়ঙ্গের ভিতর দিয়ে গেল, কিন্তু কোনো সংক্রমিত মানুষ খুঁজে পেল না। হেনরি তার পরিকল্পনার সাফল্যে নিজেকে অভিনন্দন জানালো। পালানোর জন্য তাদের আর মাত্র একটি নদী পার হতে হবে। তারপরে একটি গুলির শব্দ তাদের আরো বিপদে ফেলে দিল। তারা সঙ্গে সঙ্গে কাছের একটি গাড়ির পিছনে লুকিয়ে পড়লো, কিন্তু বন্দুকধারী গুলি চালাতেই থাকলো, ফলে 4 জনে আড়ে রইল। জুয়েল বন্দুকধারীকে খুঁজে বের করলো এবং সমস্যার সমাধানের জন্য একাই তার পিছু নেওয়ার সিদ্ধান্ত নেয়। যেমনটা আশা করা হয়েছিল, শত্রুর নিশানা ছিল দুর্বল। জুয়েল সেই বিল্ডিংয়ে প্রবেশ করলো যেখানে বন্দুকধারী লুকিয়ে ছিল। 3য় তলায় পৌঁছে সে দেখলো যে বন্দুকধারী আসলে সাদা চুলের এক বৃদ্ধ। জুয়েল প্রথমে বৃদ্ধকে আরেকটা জীবন দেওয়ার সুযোগ দিতে চেয়েছিল, কিন্তু বৃদ্ধটি তাকে আক্রমণ করতে চায়। জুয়েলের গুলি চালানো ছাড়া আর কোনো উপায় ছিল না। ঠিক তখনই ওয়াকিটকি থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো। বৃদ্ধটি শুধু সময় কাটানোর চেষ্টা করছিল। বিদ্রোহী সৈন্যরা ইতিমধ্যে রওনা হয়েছে। কিন্তু সে কথা বলার সাথে সাথে বিদ্রোহীরা ট্রাকে করে এসে পৌঁছলো। তারা বিধ্বস্ত গাড়িগুলোকে ধাক্কা মারতে লাগলো এবং যেই মুহূর্তে তারা এলিকে আঘাত করতে যাচ্ছিল, তারপর ফুটো ট্রাকটি বিকট শব্দে বিস্ফোরিত হলো। এই পর্যায়ে মেন ফোর্স তাদের ঘিরে ফেললো এবং হেনরি এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এই আশা যে ক্যাথরিন হয়তো বা বাচ্চাদের ছেড়ে দিবে। ক্যাথরিন একটি গুলি ভরে হেনরিকে গুলি করার জন্য প্রস্তুত হলো। তখনই তার পিছনের ট্রাকটি হঠাৎ কেঁপে উঠলো এবং বিকট চিৎকার করে মাটিতে আশ্রয় পড়লো। সবাই গর্তটির দিকে তাদের বন্দুক তাক করলো। জনতার সঙ্গে সঙ্গে গুলি চালাতে শুরু করলো। ছাদে থাকা জুয়েল পিছু হটার সময় ক্রমাগত 3 জনকে আড়াল করে রাখছিল। জুয়েলের নিশানা ছিল চমৎকার। অন্যদিকে বিদ্রোহরা প্রচণ্ডভাবে পাল্টা আক্রমণ চালালো, কিন্তু তারপরও তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হলো। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, মাটির নিচ থেকে একটি বিশালাকার মিউট্যান্ট হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো। এটি শুধু অস্ত্রের আঘাত থেকে সুরক্ষিত ছিল না, বরং এর ছিল প্রচণ্ড শক্তি, যা দিয়ে এক আঘাতেই অনায়াসে কারো মাথা কেটে ফেলা যেত। এরই মধ্যে একটি মিউট্যান্ট শিশু সেই গাড়িতে উঠে পড়লো যেখানে এলি লুকিয়ে ছিল। এলিকে গাড়িটিকে ছেড়ে পালিয়ে যেতে হলো। এদিকে হেনরি এবং স্যাম গাড়ির নিচে আটকা পড়েছিল। এলি তাদের মৃত্যু সহ্য করতে পারছিল না, তাই সে দৌড়ে গিয়ে 2 আঘাতেই সংক্রমিতদের মেরে ফেললো। তারপর তাদের 2 জনকে নিয়ে গেল, তবে ক্যাথরিন শেষ পর্যন্ত তাদের থামিয়ে দেয়। তাদের পালানোর পর মিউট্যান্টদের আকস্মিক আক্রমণে বাকি সব বিদ্রোহ নিশ্চিহ্ন হয়ে গেল। তারা 4 জন সেই রাতের জন্য একটি হোটেলে রুকে রইল। সেই রাতে স্যাম গোপনে এলিকে বলল যে তাকে কামড় দেওয়া হয়েছে। সে চিন্তিত ছিল যে তার রূপান্তরের পরেও সে হয়তো বা আগের মতোই থেকে যাবে, কিন্তু এলি তাকে বলল যে তার রক্ত এর নিরাময়। তাই সে তার হাতের তালু কেটে স্যামের ক্ষতে রক্ত লাগিয়ে দিল। পরের দিন সকালে এলি যখন ঘুম থেকে উঠলো, সে দেখলো স্যাম তার বিছানার পাশে একা বসে আছে। সে গিয়ে তাকে সান্ত্বনা দিতে চাইলো। হতভাগ্য হয়ে হেনরি জুয়েলকে তার সাহায্যের জন্য আসতে বাধা দেওয়ার জন্য একটি পিস্তল তুলে নিল, কিন্তু তারপর সে স্যামের মাথায় গুলি করলো, যার ফলে সে ছিটকে দূরে চলে গেল। তার সামনে ঘটে যাওয়া বাস্তবতা মেনে নিতে না পেরে স্যাম নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করলো।
তার সঙ্গী যে তার সুখে দুঃখে পাশে ছিল সে এখন চোখের পলকে মারা গেল। হেনরি ও স্যামকে বিদেশ জানানোর পর জুয়েল ও এলি তাদের ভাই এবং জোনাকিদের ব্যাপারে এক বৃদ্ধকে জিজ্ঞাসা করতে একটি পরিত্যক্ত বাড়িতে গেল। তাদের কথা কখনো শুনেনি, তবুও তারা তাদের পূর্ব দিকে অবস্থিত মৃত্যু নদী পার না হওয়ার জন্য সতর্ক করে দিলেন এবং সেখানে কেউ বাঁচতে পারত না। জুয়েল নিজে বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয়। তারা নদী তীরে পৌঁছে কি হয় তা দেখার জন্য নদীর উপর একটি গুলি চালালো, কিন্তু কোনো সাহস ছিল না। তবে এত নদীর উপরটা সত্যি নিরাপদ কিনা তা নিশ্চিত হওয়া গেল না। তাকে তখন এলিকে সেতুর উপরে নিয়ে যেতে হবে, কিন্তু তারা বিশেষ দূরে এগোতেই পারেনি। এমন সময় একদল অশ্বারোহী এসে তাদের ঘিরে ফেললো। জুয়েলের আর কোনো উপায় না থাকে সে পাশ দিয়ে যার বান করে অস্ত্র নামিয়ে ফেললো। অপর লোকটি এতে আগ্রহী ছিল না এবং জুয়েল সংক্রমিত কিনা তা পরীক্ষা করার জন্য একটি কুকুর নিয়ে এলো। কুকুরটি জুয়েলকে শুকিয়ে তার মালিককে ইশারা করে জানানো যে সে নিরাপদ, কিন্তু এখন এলিকে পরীক্ষা করার পালা। তখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সৌভাগ্যবশত শেষ মতো কুকুরটি কোনো অস্বাভাবিক কিছু লক্ষ্য করেনি। এরপর দলটি জুয়েল এবং তার সঙ্গীকে গাড়িতে ফিরিয়ে নিয়ে গেল। জায়গাটা ছিল স্বর্গের মতো এক আনন্দময় স্থান। আর এখানে আমরা গল্পের এই পার্টটা শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এর পরবর্তী কয়েকটি পার্ট নিয়ে আসবো।